আপনারা দেখছেন চ্যানেল আই। সবাইকে আমন্ত্রণ চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন মেট্রোসেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে। জাহিদ নেওয়াজ খানের পরিকল্পনা এবং রাজু আলিমের প্রযোজনায় মেট্রোসেম টু দ্য পয়েন্ট। নিরাপত্তার গল্পটা আমরা বুঝি, আমরা বুঝি মায়ের উৎকণ্ঠা, বাবার স্বপ্ন আর সন্তানের ভবিষ্যৎ, শ্রমের মর্যাদায় দেশের সমৃদ্ধি। আমরা বুঝি নির্মাণের রসায়ন, বিশ্ববাজারে বাংলাদেশের বিশ্বমানের পণ্য, বিশ্বমানের সকল নির্মাণ সামগ্রী। সিমেন্ট, স্টিল ও ব্রিক্স নিয়ে 30 বছরের মেট্রোসেম পরিবার নিশ্চিত করে আপনার নির্মাণের নিরাপত্তা। নিরাপত্তার গল্পটা আমরা বুঝি, আমরা বুঝি নির্মাণের রসায়ন, বিশ্ববাজারে বাংলাদেশের বিশ্বমানের পণ্য, বিশ্বমানের সকল নির্মাণ সামগ্রী। সিমেন্ট, স্টিল ও ব্রিক্স নিয়ে 30 বছরের মেট্রোসেম পরিবার নিশ্চিত করে আপনার নির্মাণের নিরাপত্তা। প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেট্রোসেম টু দ্য পয়েন্ট। আর আমি সঙ্গে রয়েছি সোমা ইসলাম। আমরা নানা বিষয় নিয়ে মেট্রোসেম টু দ্য পয়েন্টে কথা বলে থাকি, তবে আজও আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আর সেই কারণে আজকে আমরা মেট্রোসেম টু দ্য পয়েন্টের নাম রেখেছি অবৈধ ভবন, কার দায় কার দায়িত্ব। আমাদের সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক এমপি, ফাউন্ডিং ম্যানেজিং ডিরেক্টর এনা প্রপার্টিজ লিমিটেড। আমাদের সঙ্গে আছেন সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান নির্বাহী, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। দুজনকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। আমি আপনার কাছে আগে যেতে চাই, যেহেতু আপনি সরকারের মানুষ, প্রভাবশালী মানুষ, আপনার বিরুদ্ধেই তো আপনাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ থাকে, সেই অভিযোগগুলো আপনি খণ্ডাবেন এটাই আশা করি। আর আমার প্রশ্ন, এবং উনিও আছেন, ওনার প্রশ্নের উত্তরও আপনি দিবেন। আমি প্রথমে জানতে চাই যে আপনার বিরুদ্ধে কিন্তু নানান ধরনের অভিযোগ আছে, আর সেই পুরনো অভিযোগ, বিভিন্ন পত্রপত্রিকাতেও আপনার বিরুদ্ধে যে অভিযোগ আছে যে আপনি ভূমি গ্রাস করছেন এবং ভূমিদস্যু হিসাবে আপনার একটা বিরাট বড় প্রভাব রয়েছে। গণমাধ্যমের ভাষা অনুযায়ী আপনাকে বলছি, কিন্তু গণমাধ্যমের কোনো প্রতিবেদনকেই আপনি তোয়াক্কা না করে আপনি আপনার মতো কাজ করে যাচ্ছেন। আসলে কি গণমাধ্যমের কোনো প্রভাব কি প্রভাবিত করে না আপনাদেরকে, যে জবাবদিহিতার সামনেও কি আনে না? এই যে অভিযোগগুলো গণমাধ্যমে আসে, ভূমিদস্যু আপনার এলাকা থেকে শুরু করে, আপনি যেহেতু রাজশাহীর মানুষ, বাগমারা থেকে শুরু করে সব এলাকাতে ভূমি গ্রাসের যে অভিযোগ আপনার বিরুদ্ধে, এটার তো খণ্ডন আপনি করবেন। ভুল হচ্ছে। I don't see any papers যে আমি আমার কোম্পানি বা আমি ভূমিদস্যু কোনো জায়গায় আছে, এরকম আমি দেখিনি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ অবশ্যই সবখানেই রয়েছে, আপনার এখানেও রয়েছে। না, এরকম আপনি দেখাইতে পারবেন না অযথায়। এটা আমরা ভূমি ডেভেলপমেন্ট করি না, আমরা বিল্ডিং ডেভেলপমেন্ট করি, আমরা ল্যান্ড ডেভেলপমেন্ট করি না। এখানে একটা ভুল হচ্ছে। আর আমাদের কোম্পানি এ পর্যন্ত ঢাকা শহরে মোর দেন 150 বিল্ডিং কমপ্লিট করে ক্লায়েন্টকে আমরা হ্যান্ড ওভার করছি। একটা বিল্ডিংয়েও আমাদের এরকম কোনো কমপ্লেন হয়নি, একটা অ্যাপার্টমেন্ট ওনার বলতে পারবে না যে আমাদের কোনো কমপ্লেন আছে। ভূমি গ্রাসের ক্ষেত্রে যেটা ভূমি ল্যান্ড ডেভেলপমেন্ট যারা করে তাদের ক্ষেত্রে এটা হতে পারে, বাট আমাদের কোম্পানি ল্যান্ড ডেভেলপমেন্ট করে না। আপনি তো রিহাবের নেতৃত্ব দিয়েছেন এক সময়। রিহাবকে নিয়ে কি বলবেন আপনি? কারণ রিহাব তো ইচ্ছে মতো তার সব কোড ভেঙে নিয়ে সবকিছু তৈরি করেছে। সেই রিহাবের নেতৃত্ব যখন দিয়েছেন তখন কি ভুল হয়নি? সেই ভুল সংশোধনের জন্য আপনি আপনার দায়িত্ব থেকে কি করেছেন? না, রিহাব একটা বিজনেস অর্গানাইজেশন, রাইট? রিহাব কিন্তু বিজনেসকে কন্ট্রোল করে না, বিজনেস অর্গানাইজেশনের একটা সমিতি। এটা এরকম না যে কেউ যদি এই অর্গানাইজেশনের কোনো মেম্বার অন্যায় করে, কারো দখল করে বা অন্যায় করে, সেটার বিচার কিন্তু রিহাব করতে পারে। তবুও আমরা যখন রিহাবে ছিলাম, সেখানে কাস্টমার কেয়ার একটা সাব কমিটি ছিল, সেখান থেকে আমরা অনেক সমস্যার সমাধান করেছি। তবে এই যে মানে বিভিন্ন ভূমি দখল বা ভূমিদস্যুর কথা বারবার আসে, আমাদের রিহাবের অনেক সদস্য এই বাংলাদেশের অনেক জমি ডেভেলপ করে সুন্দর সুন্দর সিটি বানিয়েছে, এটাও আছে পাশাপাশি।
আর দখলের ক্ষেত্রে যারা অন্যায় করে দখল করে তাদের তো বিচার নরমাল প্রক্রিয়ায় হয় এবং হচ্ছে না এমন না, অনেক প্রকল্প বন্ধও করে দেওয়া হয়েছে। আপনি যখন সুতরাং নিয়মের এটার নেতৃত্ব দায় কিন্তু দিচ্ছিলেন, সে সময় অভিযোগ আছে যে আপনার সময় নাকি অনেক অবৈধ ভবন হয়েছে, সেটা কি সত্যি না এটাও মিথ্যা? না না, এরকম অবৈধ ভবন তো সবসময় হয়েছে, আমার সময় বলে তো কথা মানে না। এটা খুবই একটা স্বাভাবিক ঘটনা, অবৈধ ভবন সবসময় হয়েছে, কিন্তু এখানে তো সরকার, না আপনাদের না সরকারের মানুষ। না সরকারের মানুষ না, আমি হলো মেম্বার অফ পার্লামেন্ট, আমি কোনো মিনিস্ট্রিতে নাই। তবে আপনি যেভাবে বলছেন যে সরকারের দায় অবশ্যই আছে, অবশ্যই এটা আছে। এটা যে কন্ট্রোলিং অথরিটি, ফ্যাসিলিটেটর অথরিটি রাজুক, এই ঢাকা সিটির সৌন্দর্য বৃদ্ধি বা প্ল্যান পাশের বা এইখানে বিল্ডিং করা, রাস্তাঘাট রাখা, প্ল্যানার হিসেবে রাজুকের দায়টা ফার্স্ট। তো কেউ যদি ব্যক্তিগত ইন্ডিভিজুয়ালকে অবৈধ কিছু তৈরি করে বা বিল্ডিং করে, তার দায়িত্ব তাকে নিতে হবে, এবং যে অথরিটি দেখলো না সেই অথরিটিকেও নিতে হবে। শুধু ওই ব্যক্তিকে বললে আমি আপনার কাছে আবার আসবো। সৈয়দা রিজওয়ানা হাসান, আপনার কাছে যেটা জানতে চাই, সরকারকে মানুষ ভয় না পেয়ে ভূমিদস্যুরা সৈয়দা রিজওয়ানা হাসানকে এত ভয় পায় কেন? ভালো প্রশ্ন। আমি আগে একটু এনাম ভাইয়ের সাথে দ্বিমত একমত যাই বলেন, একটা ডিসকাশনে যাই। এনাম ভাই, এই যে আপনি বলেন না যে ভূমিদস্যু, এটা কিন্তু একটা স্বীকৃত টার্ম বাংলাদেশে, তাই না? জলাশয় ভরাটকারী, এটা একটা স্বীকৃত টার্ম বাংলাদেশে। এবং এই পার্লামেন্টের আগের পার্লামেন্টে যখন আমরা ড্যাপটা ফাইনাল হয়ে গেল, ডিটেইলড এরিয়া প্ল্যানটা ঢাকা শহরের, যেখানে জলাশয়গুলোকে আলাদা করে চিহ্নিত করা হলো এবং বলা হলো যারা জলাশয় ভরে ফেলেছে তাদেরকে জলাশয় আইনের অধীনে এনে শাস্তি দেওয়া হবে, তখন ওই ড্যাপ পাস করার মিটিংয়েই আবার একটা রিভিউ কমিটি হয়ে গেল। অর্থাৎ 9 বছর রিভিউ করে যে ড্যাপ হলো, সেই ড্যাপ রিভিউ করতে আবার একটা রিভিউ কমিটি হয়ে গেল। এবং তখন আমাদের সৈয়দ আশরাফ ভাই অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন, উনি পার্লামেন্টে একটা কথা বলেছিলেন যে ভূমিদস্যুরা অনেক শক্তিশালী। এবং তখন আমি একটা প্রশ্ন করেছিলাম যে আপনিও যদি বলেন ভূমিদস্যুরা শক্তিশালী, তাহলে আমরা বলবো কি? আমরা যারা আমজনতা, যারা ভূমিদস্যুতার বিরুদ্ধে লড়াই করি, আপনাদের কাছে যদি ওরা এত শক্তিশালী হয়ে যায়, আমরা তাহলে কি বলবো? আমরা যারা ছোটখাটো ভূমির মালিক, আসলে কি জানেন, ভূমি দস্যু বলতে শুনবেন আপনি, জানেন একটু আগে আমাদের এনাম ভাইও বলেন, একজন ভূমিদস্যুর নাম বলতে বলেন তো। ভূমিদস্যুতা যদি একটা স্বীকৃত টার্ম হয়, এনাম ভাই আপনি বলেন তো, আপনি একটা ভূমিদস্যুকে চেনেন এমন একটা নাম শুনি আপনার থেকে। আপনাকে আরেকটা কথা বলি এনাম ভাই, আরেকটা প্রশ্ন করি, আপনি চিন্তা করতে থাকেন নামটা। 2000 সালে জলাশয় আইন হয়েছে, এই আওয়ামী লীগ সরকার করেছে। আপনি আমাকে দেখান যে একজন ব্যক্তিকে সরকার কেন আপনাদের মামলা থেকে মধুমতি প্রকল্প টোটালি বন্ধ? আমি বলছি সরকারের কথা। আমরা কখন আদালতে যাই? যখন সরকার তার কাজটা করে না, তখন তো। সরকার করলে তো আর আমরা যেতাম না। সরকার একজন জলাশয় ভরাটকারীকে শাস্তি দিয়েছেন এরকম একটা নজির আমাকে দেখান। আজকে 19 বছর পার হয়েছে। আপনি মধুমতির কথা বলবেন, আশিয়ানের কথা বলবেন, বিজিএমই এর কথা বলবেন। বিজিএমই আদালত স্বপ্রণোদিত হয়ে দিয়েছে, বাকিগুলো হচ্ছে আমরা আদালতে গিয়েছি অভিযোগ নিয়ে, সেক্ষেত্রে হয়তো আদালত কথা বলেছে। আপনি মধুমতির কথা বললেন, ভালো করেছেন। মধুমতিতে সর্বোচ্চ আদালত আপিল বিভাগ বলল মধুমতি অবৈধ, মাটি সরিয়ে নিতে হবে। মধুমতি মডেল টাউন এখন ওখানে বাড়ি বানাচ্ছে। আইনের শাসনের অবস্থাটা কিন্তু বুঝতে হবে। আমরা ভূমিদস্যুদের নামকেও মুখে আনি না, যে ভাসুরের নাম মুখে আনা যাবে না সিস্টেমে। আমরা জলাশয় ভরাটকারীদের আইনের আওতায় শাস্তি দিই না। এবং আপনি খোঁজ নিয়ে দেখবেন এনাম ভাই, আপনি তো রিহাবে ছিলেন, খোঁজ নেওয়ার দরকার নেই, আপনি নিজেও জানবেন, বেসরকারি ভূমি উন্নয়ন বিধিমালা একটা আছে। সেই বিধিমালাটা 2004 সালের। 2015 সালে এই বিধিমালাটাকে সংশোধন করা হয়েছে। কেন জানেন? 8টি কোম্পানি যারা ল্যান্ড ডেভেলপমেন্ট করে, তাদেরকে যেই শর্তে রাজুক অনুমোদন দিয়েছিল, তারা সেই শর্তের ধারে কাজ দিয়ে না গিয়ে ল্যান্ড ডেভেলপ করে ফেলছে। রাজুকের কি উচিত ছিল? তাদেরকে শাস্তির মুখোমুখি করা। রাজুক তা না করে 2015 সালে বিধিমালা সংশোধন করে তাদেরকে লিগ্যালাইজ করে দিয়েছে। ড্যাপ এনফোর্স করার উচিত ছিল, এনফোর্স না করে কিন্তু ক্যাবিনেটে যারা বসেন সবাই তো জনগণের প্রতিনিধি। হ্যাঁ, তারা কেন বলবেন যে ভূমিদস্যুরা শক্তিশালী? ভূমিদস্যুরা শক্তি পায় কোথার থেকে? আমি তো ওদেরকে কখনো শক্তিশালী বলি না, আমরা বলি এরা হচ্ছে অপশক্তি। ল্যান্ড ডেভেলপার অ্যান্ড ল্যান্ড গ্র্যাবার, এই দুটাকে কিন্তু আমরা আলাদা করতে পারিনি। এনাম সাহেব, আপনার কাছে যেটা বলছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান, যে আপনাকে আমরা যখন বলেছিলাম শুরুতে, আপনি বললেন যে আপনি অবশ্যই ভূমিদস্যু না, কিন্তু উনি প্রশ্ন রেখেছেন, কিছুটা সময় চেয়েছিলেন যে আপনি কোনো একজন ভূমিদস্যুর নাম কি মুখে আনতে পারবেন, কিংবা আপনারা নিজেরা তালিকা করেছিলেন এই যে ঢাকা শহরকে বসবাস অযোগ্য করে তোলার জন্য ডেভেলপার কোম্পানিগুলো যেভাবে সবকিছু সবুজকে তারা
নিজেদের আয়ত্তে নিয়ে সবুজ ভরাট করে ফেলছে, সেগুলো বন্ধের জন্য আপনাদের এইটা ব্যাপারে আমরা জানি, রিহাবে থাকতে আমরা অনেক সেমিনার করেছি। ভূমিদস্যু আমরা যেভাবে বলি যে আমরা একটা এলাকা ডেভেলপ করব বা পানি রেখে দেবো বা ন্যাচারাল রেখে দেবো, তার জন্যে ওই এলাকার ওই জমিটা কিন্তু দায়িত্ব, যদি আপনি যদি একটা ন্যাচারাল রাখতে চান, এটা তো ব্যক্তি মালিকানাধীন জমি, সেই জমি যদি আপনি ন্যাচারাল রাখতে চান তাহলে তো এটাকে অ্যাকোয়ার করে রাখতে হবে। কেউ না কেউ এটা ডেভেলপ করবেই, ও ব্যক্তিগতভাবে করতে পারে বা কারো কাছে বিক্রি করে ডেভেলপার করতে পারে। তো এগুলো নানান জটিলতা আছে। একটা প্রকল্প একদিনে ডেভেলপ হয় না। আপনি সরকারের বা রাজুকের পক্ষে বা বিপক্ষে আমি এখানে কথা বলতে আসিনি, বা তাদের আমি সাফাই গাইতেই পারবো না, বিকজ রাজুকের যে এই কন্ট্রোলিং অথরিটি বা ফ্যাসিলিটেট অথরিটি তারাও বিজনেস করে, তারাও হাজার হাজার একর জমি দখল করে জমি করে ডেভেলপ করতেছে। তো সেইখানে তো আপনি রাজুককে বলতেছেন না ভূমিদস্যু, রাজুক কিন্তু হাজার হাজার একর জমি পূর্বাঞ্চল প্রকল্পে বলেছি, এই যে টাউনশিপমেন্ট করতে গেলে এগুলো করতে হচ্ছে। তো এর জন্যে যেখানেই করেন ডেভেলপমেন্ট করতে গেলে আপনার ন্যাচারাল কিছুটা ডিজাস্টার হবেই, সেটা নষ্ট হবেই, বাট সেইটা একটা প্ল্যান, উনি যেটা বললেন যে ডেপথ, আমাদের সেই সময় ডিটেইলি যে প্ল্যানটা যদি সঙ্গে সঙ্গে এক্সিকিউট করতো, বাস্তবায়ন করা যেত তাহলে হতো। কিন্তু যখন ডিটেইলি প্ল্যান শুরু করে এবং শেষ করার মাঝে প্ল্যান শুরু করছে একটা দেখে, শেষ করার সময় দেখছে অনেক চেঞ্জ, অন্যরকম চেঞ্জ, যেটা বাস্তবায়ন ভেরি টাফ হয়ে যায়। তো এগুলো নানান জটিলতা, শুধু যে রাজু, শুধু যে সরকার, শুধু যে ইন্ডিভিজুয়াল একজন দায়ী তা না, এখানে কালেকটিভ সবারই একটা দায় আছে। কিন্তু একদম ইন্ডিভিজুয়াল আমার দায় আছে, ইন্ডিভিজুয়াল যে জমির মালিক তাকেও দায় নিতে হবে। তুরাগ দখল হয়ে গেছে, তুরাগ আশেপাশে আপনি দেখেন তুরাগ নদী, তারপরে পাশে তো মানুষের জমি, তারা যদি ওখানে বিল্ডিং করে, তারা যদি ওখানে ইটভাটা করে, আপনি কি করবেন? কিন্তু কোনো কারণে আবার উচ্ছেদ অভিযানগুলো ওই হওয়ার সময়ই বন্ধ হয়ে যায় না, উচ্ছেদটা তখনই শুরু হয়েছে যখন ওই নদীর মধ্যে সরকারের সদিচ্ছায় বিল্ডিং হয়ে গেছে। তাও তো এই সরকার শুরু করতেছে, এখানে আপনাদেরও সহযোগিতা লাগবে। এখানে আইনের জটিলতা আছে, উনি বলেন কোর্টে যেতে হয়। বাংলাদেশে যে আমরা স্বাধীন রাষ্ট্রের নাগরিক, এত বেশি স্বাধীন আমরা, এটা যদি এভাবে ধরি, আজকে আমি বলি যেই রাস্তায় আমার রিক্সা চলবে না, সেই রাস্তায় কিন্তু আপনি রিক্সায় উঠতেছেন, রিক্সাওয়ালাও নিয়ে যাচ্ছে। তো এগুলো এত বেশি আমরা অফেন্ডেড হয়ে চলি, আমাদের ব্যক্তিকেও কিন্তু সংযম হতে হবে। যেটা বললেন যে রাজুকও কিন্তু অনেক জমি দখল করছে, রাজুক তো সরকারের অংশ, তার মানে সরকারও কি ভূমি দখল করছে? ভূমিদস্যু সরকারকে বলছে, রাজুক তো সরকারের বাইরের একটা প্রতিষ্ঠান না। টাউনশিপমেন্ট করতে যেয়ে তাকে তো আপনার জমি নিতে হচ্ছে, অ্যাকোয়ার করতে হচ্ছে, সেটা ভরাট করতে হচ্ছে। তো সেগুলো তো আসছে। এখন ইন্ডিভিজুয়াল ধরেন কথার কথা বলি, ইন্ডিভিজুয়াল আমি নাম বলতে চাইনি, বসুন্ধরা যে জায়গাটা হয়েছে, যেই সুন্দর একটা সিটি হয়েছে, এটা আমি তার পক্ষে বলছি না, তারা যে একটা প্ল্যান সিটি তৈরি করছে, ওইখানে যদি বসুন্ধরা না হতো আরেকটা বাড্ডা তৈরি হতো। এরকম কিন্তু প্ল্যান করে যারা অনেক ডেভেলপার যে সুন্দর একটা টাউনশিপমেন্ট করেনি তা না, কিন্তু এটা অবদানও তাদের আছে। আবার জমি যদি অবৈধ কারোটা দখল করে, সেটার জন্য তো অবশ্যই বিচার হওয়া উচিত। আমি এখন যে প্রসঙ্গে আসতে চাই, বিজিএমই ভবন নিয়ে একটু সরদার রিজওয়ান হাসান আপনার কাছে বলতে চাই। তাকে কিন্তু ভাঙার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কিন্তু আমরা দেখছি সেখানে একটা সময় ক্ষপনের ব্যাপার আছে। সেটা কি আবার নতুন কোনো কৌশল রয়ে যাওয়ার? এটাতে আপনার কি মনে হয়? বিজিএমই ভবন ভাঙা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা কারোর কাছেই খোলা নেই। এবং বিজিএমই ভবন সম্পর্কে এ পর্যন্ত লেখাপড়া করে আমি যা বুঝেছি, মানে রায়ের সাথে তো আমরা জড়িতই ছিলাম, যা বুঝেছি তাতে হচ্ছে এই ব্যাপারে একটা রাজনৈতিক অঙ্গীকার আছে। কয়েকদিন যাবৎ কিছু কিছু গণমাধ্যমে কিছু কিছু লেখা প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে যে শ্রমিকরা বলছে, আচ্ছা এই বিল্ডিংটা তো হয়েই গেছে, এখানে আমাদের জন্য একটা হাসপাতাল করে দেন। ভাবটা এমন যে বিজিএমই বিল্ডিং না জানি শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট কত কিছু হয়েছে, আসলে তো কিছুই হয়নি। দোতলা কিংবা একতলা রেখে বাকি সব ফ্লোর বিজিএমই বিক্রি করে দিয়েছে। তার মানে মনে হচ্ছে যে বিজিএমই এর ভিতর থেকে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, কারণ এটাকে তারা তাদের একটা ইগো ইস্যু হিসাবে নিয়ে নিয়েছে। এটা আইনের শাসনের ইস্যু হিসেবে তারা দেখতে এখনো পর্যন্ত, বা যে বিদায়ী নেতৃত্ব ছিল সেই নেতৃত্ব দেখতে ব্যর্থ হয়েছে যে এটা আসলে একটা আইনের শাসনের বিষয়। এটা হাসপাতাল করে দেওয়া কোনো সমাধান না। আপনি জলাশয় ভরাট করে বাড়ি করলে যদি আপনারটা ভেঙে ফেলে, বিজিএমই একটা তাহলে হাসপাতাল হবে কেন? হাসপাতাল করতে হলে ওদের যদি এতই মায়া থাকে শ্রমিকদের জন্য, ওরা নিজেরা একটা হাসপাতাল করুক। দেশের সবচাইতে বেশি রপ্তানি আয় যে আনে, সে তো আর সরকারের মুখাপেক্ষী হয়ে থাকার উচিত না তার। যদিও দুই ক্ষেত্রেই আমরা দেখেছি তারা সরকারের কাছ থেকে যথেষ্ট সাহায্য সহযোগিতা নিয়েছেন। আমি যেটুকুন পড়েছি, যেমন ধরেন প্রধানমন্ত্রী বলেছেন এটি একটি চক্ষুশূল।
আদালত বলেছে এটি একটি ক্যান্সার, আদালতে তারা মুচলেখা দিয়েছে। এখন হয়তো ভাঙার প্রক্রিয়াটা, এত বড় একটা বিল্ডিং কেমন করে ভাঙবে সেই টেকনোলজি আছে কিনা, দিস মে টেক সাম টাইম, কিন্তু বিল্ডিংটা সিল করে দেওয়া হয়েছে। এখন প্রচার চালিয়ে সর্বোচ্চ আদালত থেকে নির্দেশ এসছে, সর্বোচ্চ প্রশাসক থেকে আমরা শুনে ফেলেছি। এরপরে যদি এই জায়গায় আর পিছপা হয়, আসলে এখানে কারোর ইমেজ আর কেউ রক্ষা করতে পারবে না। তবে এনাম ভাই, সুতরাং আমি এখনো বলতেই থাকবো যে এটা ভাঙা হবে, আমি কখনোই ভাববো না যে এটা ভাঙা হবে না। কি করে ভাবি? সর্বোচ্চ আদালতের নির্দেশের পর তো এটা করার কোনো সুযোগ নেই। এনাম ভাই, আপনাকে একটু কথা বলি। ডিটেইলড এরিয়া প্ল্যানটা আসলে ডিটেইলড এরিয়া প্ল্যান বাস্তবায়নে পলিটিক্যাল কমিটমেন্ট ছিল না। যদি পলিটিক্যাল কমিটমেন্ট থাকতো তাহলে যেই মিটিংয়ে ওটা অ্যাপ্রুভড হয় সেই মিটিংয়ে ওটা রিভিউ করা হতো না। এটা আমাকে একজন নাগরিক হিসাবে, একজন পরিবেশ কর্মী হিসাবে ইন্ডিকেশন দেয় যে এই সমস্ত ভূমিদস্যুরা, তাদের এত শক্তি, এবং এই শক্তি তারা ডিরাইভ করে আপনাদের মতন কিছু রাজনীতিবিদের কাছ থেকে। তা নয় তো যেই ক্যাবিনেট যেই মিটিংয়ে এটা অ্যাপ্রুভ করে সেই মিটিংয়ে আবার রিভিউ কমিটি কেমন করে হয়? আর যে রিভিউ কমিটি কাজ করতেছে ইন্টার মিনিস্টেরিয়াল, তারা কি করছে? যে জায়গাগুলো ড্যাপে জলাশয় দেখানো ছিল কিন্তু ভরে গেছে, এখন তারা বলছে আমরা গিয়ে দেখে আসছি এটা ভরাট জায়গা, সুতরাং এটা হাউজিং অ্যান্ড অ্যান্সিলারি হয়ে যাচ্ছে। এরকম তো হতে পারে না। জলাশয় আইন এই সরকারের করা, 2000 সালের বিধান হচ্ছে যদি কেউ ভরেও ফেলে নির্মাণ সামগ্রী সরিয়ে নেবে। সেক্ষেত্রে তুরাগ আমার কাছে একটা আশার জায়গায়, বিজিএমই আমাকে একটা আশার জায়গা দেয়। আপনি যে হাউজিং কোম্পানির নাম বললেন এবং তার যে প্রজেক্ট বললেন, দেখতে সেটা খুবই সুন্দর, কিন্তু অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করিলেই শোনা হয় না। এর ভিতরে কোনো ভূমিদস্যুতার অভিযোগ আছে কিনা, সেই অভিযোগগুলো কেউ খতিয়ে দেখেছে কিনা। আপনাকে একটা কথা শুনতে হবে সোমা, বেসরকারি ভূমি উন্নয়ন বিধিমালায় সরকার বিধান করেছে একটা হাউজিং কোম্পানি যদি 90 ভাগ জমি কিনে ফেলতে পারে, বাকি 10 ভাগ সরকার অ্যাকোয়ার করে দিবে। ওয়াই অন আর্থ? একটা মানুষের ব্যবসার জন্য আমি কেন পাবলিক ইন্টারেস্টে জমি অ্যাকোয়ার করব? তার এটা তো পাবলিক ইন্টারেস্ট না। আর আমি আদৌ এতগুলো হাউজিং প্রজেক্ট করব কিনা, নাকি আমি এখন ফ্ল্যাটের দিকে যাব? আমি কি আরো লোক রাখবো ঢাকা শহরে? ঢাকা শহর কি নিতে পারতেছে? এইটা তো অন্য কোশ্চেন। ঠিকই বলছেন যে ঢাকা শহর যত বড় মেগা সিটি আর যত মানুষের শহর আর যে এরিয়া, এটা রাজুক একার পক্ষে, রাজুকের যে ম্যান পাওয়ার, এটা কন্ট্রোল করা বা তাদের সেবা দেওয়া কোনো পক্ষেই সম্ভব না। যার জন্যে রাজুক যেই কাজটা করা উচিত ছিল সেটাই বাদ দিয়ে দিছে। রাজুকের যে একটা প্ল্যান সিটির জন্য প্ল্যান দেবে, সুন্দর সিটি করার জন্য তারা করবে, ফ্যাসিলিটেট করবে, সেটা বাদ দিয়ে তারাও কিন্তু ল্যান্ড ডেভেলপমেন্ট করে টাউনশিপমেন্টে চলে গেছে। যার জন্যে রাজুক কখনোই আজকে যে বিল্ডিং, আজকে যে বিজিএমের বিল্ডিং, এই যে বিজিএমের বিল্ডিংটা, আমি বিজিএমের সদস্য, বাট বিজিএমের বিল্ডিংটা যে ভাঙা হচ্ছে, এটা কিন্তু রাষ্ট্রের সম্পদ, কিন্তু রাষ্ট্রের সিমেন্ট লাগছে, রড লাগছে, তাই না? আজকে ভেঙে ফেলবেন, কিন্তু এই সম্পদটা ভেঙে ফেলতেছে, এর জন্য দায়ীটাকে শুধু কি বিজিএমে? এত বড় বিল্ডিং কি এক রাতে হয়েছে, 2 ঘন্টায় হয়েছে? নো। তাহলে এই বিল্ডিংটা হলো এতদিন, তাহলে এইটার জন্য যারা যারা রেসপন্সিবল, দে শুড। এরকম ভাই, এই দায়ের গল্প বলে এই দায়ের গল্প বলে শেষ করা যাবে না। বাট এই পানির মধ্যে ভিত্তির প্রস্তর স্থাপন করেছেন আমাদের এক প্রধানমন্ত্রী, এই ভবন উদ্বোধন করেছেন আমাদের এক প্রধানমন্ত্রী, এবং ওরা যদি অ্যাট ফল্ট নাও হয়, ওনাদেরকে যারা অ্যাডভাইস করেন তারা তো নিশ্চয়ই ভুল উপদেশ দিয়েছিল, তাই না? আপনি রাজুকের ল্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে যে কথাটা বলছেন, আপনি হয়তো বেসরকারি ভূমি উন্নয়ন করেন বলে আপনি এই কথা বলছেন, রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমি এটা বলবো না। আপনি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির দিকে তাকান, দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি রেগুলেটও করতেছে, সে টাউনশিপও ডেভেলপ করছে, তার বিরুদ্ধে তো এত অভিযোগ নেই আমি বলছি না, কিন্তু এত তো অভিযোগ নেই। আপনি বম্বেতে দেখেন একটা 12তলা বিল্ডিং প্রথমবারের মতন ভেঙে ফেললো, তারপরে সিস্টেমে একটা নড়চড় পড়ে গেল, কিন্তু আমাদের র্যাঙ্কস ভবন ভাঙার পরে সিস্টেমে যে কাঁপুনিটা হওয়ার কথা ছিল, বা নিমতলী অগ্নিকাণ্ডের পরে যে কাঁপুনিটা হওয়ার কথা, এটা হয়নি। কারণ রাজুকের মন চলে গেছে পুরাই প্লটে। তার কিন্তু দুইটা যদি উইং থাকতো, একটা ডেভেলপ করবে এবং একটা রেগুলেট করবে, সেখানে কোনো বিবাদ ছিল না। বিশ্বে এমন প্রচুর নজির আছে। রাজুক যে কি পরিমাণ ভূমিদস্যুতা করে, এটা যদি পূর্বাচল নিউ টাউন প্ল্যানে যান, সেখানে গেলে আপনারা দেখতে পারবেন 11 লক্ষ গাছ কেটে। রিজওয়ানা হাসান যে কথাগুলোই বলছেন সবগুলোর সঙ্গে আপনি বলছেন সহমত, কিন্তু সহমতের জায়গা থেকে আপনারা একমত হয়ে সরকার কেন এই জায়গাগুলোর থেকে পরিত্রাণ দিতে পারেন না নগরবাসীকে? আপনি তো সংসদ সদস্য। আমাদের সরকারের অত্যন্ত দৃঢ়তা আছে বলে আজকে বিজেপি ভাঙা হচ্ছে, ভাঙার ডিসিশন হয়েছে। একটু আগে কিন্তু উনি বলেছেন যে সরকারের চেয়ে বড় কথা আদালতের নির্দেশনায় কিন্তু ভাঙা হচ্ছে। না, আদালতের নির্দেশনায় তো অবশ্যই, এটা তো এই সরকারের পিরিয়ডেই হচ্ছে। অনেক সরকার তো গেছে, তখন তো হয় নাই। সুতরাং আমাদের সরকারের দৃঢ়তা তো অবশ্যই আছে। এখন
আমি রাজুকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো না, রাজুকে আমি এখানে প্রোটেকশন দিয়ে কথা বলতে পারবো না, রাজুকে উত্তর আমি দিতে পারবো না, বা আমাদের ওয়ার্কস মিনিস্টারের উত্তর আমি দিতে পারবো, আমি একজন সিম্পল একজন সংসদ সদস্য। সো আমি বলতে চাই যে আমাদের এই সুন্দর শহর যদি রক্ষা করতে হয়, যে সকল অথরিটির যেমন যেই সমস্ত ক্ষমতা আছে, পাওয়ার আছে, এটা তাকে এক্সারসাইজ করতে হবে। এখন বিল্ডিংয়ের প্ল্যান দিয়ে দিচ্ছেন, প্ল্যান অনুসারে বিল্ডিংটা করে নাই, বিল্ডিং শেষ 5 বছর 7 বছর পরে আপনি ওখানে ভাঙতে যাচ্ছেন। এইটার চেয়ে বিল্ডিং যখন করছে তখনই তো মনিটর করা উচিত। জনাব এনাম সাহেব, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমি একটা কথা বলছি যে এটা তো যখন সৈয়দা রিজওয়ানা হাসান, আমি বললাম অথরিটি আছে, পাশাপাশি আমাকেও কিন্তু সংযত হতে হবে। আমি যখন ইন্ডিভিজুয়াল বিল্ডিং করছি আমাকেও, আমি একটা বিষয় জানতে চাই দুজনের কাছে, আপনারা যখন ওনাদের মতো মানুষরা যখন অপরিকল্পিত নগরের বিরুদ্ধে সোচ্চার হয়ে যান, তখন আপনারা কেন এই সংগঠনগুলোকে সরকারের শত্রুপক্ষ বলে আবার দাবিয়ে দেন? এটা কেন হয়? এটা আমি মনে করি না, বরং এরকম সামাজিক সংগঠন থাকবে, সারা সবসময় ছিল, বা ওনারা এর উপরে কাজ করতেছেন এবং এর উপরে জনগণের পক্ষে কথা বলতেছেন, কোর্টে যাচ্ছেন, ফেস করতেছেন। এটা অবশ্যই একটা সব সরকারের সময় দরকার, এটা ইনফ্লুয়েন্সিয়াল একটা কমিটি থাকা উচিত এবং তারা সেটা করছে। এবং আমি মনে করি তাদেরকে আমাদের সরকার যে কখনো সহযোগিতা করেনি তা না, কিন্তু যে জিনিসটা অসুবিধা আমি বলি, এই যে একটা প্রজেক্ট যখন এই যে ট্রান্সফার হয়ে গেছে ইন্ডিভিজুয়াল ব্যক্তির কাছে 5 কাঠা 7 কাঠা বিক্রি করে, ধরেন 22,000 40,000 প্লট বিক্রি করছে একটা কোম্পানি, আমি জানি। তারপরে কোর্টের নির্দেশনা আসছে মাটিটা সরায় ফেলে দাও, ডেভেলপার কিন্তু নাই, ডেভেলপার টাকা নিয়ে সরে গেছে। এখন 40,000 মানুষ কিন্তু এখানে সাফারার। সেখানে আপনার ভূমিকা আসে না ভাই, কারণ আপনি দেখেন বেসরকারি ভূমি উন্নয়ন বিধিমালা যখন 2004 আপনারা সরকার বদলালো, 2015 সরকারের বদলের সাথে পলিসি বদলায় না ভাই। সরকার কেন বদলালো? সরকার বদলে 8টা ভূমি উন্নয়ন প্রকল্পের সাথে জড়িত 8টা বেসরকারি কোম্পানিকে সুবিধা দিল। তারা আইন ভেঙেছে, তাদেরকে সরকার বলল ঠিক আছে আইন ভেঙেছে, তোমাকে 2004 ফলো করতে হবে না, তুমি 2015 ফলো করো। সেইখানে আপনার মতন ব্যবসায়ী রিহাবের ভূমিকা কি ছিল? আজকে আপনি এই কথা বলেছেন যে জমি বিক্রি করলো, যারা জমি কিনেছেন তারাও এই জমি পাবে না, কারণ যার জমি কিনছে সে তো বিক্রি করে নাই, অরিজিনাল মালিক আমি। আপনি আমার জমি বিক্রি করে দিয়েছেন আরেকজনের কাছে, অরিজিনাল মালিকই আমি, আপনি যে ডেভেলপার আপনার কাছে বিক্রি করি নাই, সে তো কোনোদিনও পাবে না, সে তো কোনোদিনও ওই জমি পাবে না, কারণ আমি তো আমার জমি বিক্রি করি নাই ডেভেলপারের কাছে, যে ডেভেলপার এটা অন্য কারোর কাছে বিক্রি করতে পারে। রিহাবের ক্ষেত্রে শুদ্ধাচারটা খুবই জরুরি ছিল। রিহাব কিন্তু ওই 8টা ভূমিদস্যুর পক্ষে গিয়ে সরকারের সাথে দর কষাকষি করে 2004 বিধিমালা বদলে 2015। তার মানে রিহাব কি ভূমিদস্যুদের একটা সংগঠন? না, আপনি এটা ভুল করতেছেন। রিহাব একটা হলো আমাদের ব্যবসায়ী সমিতি বলেন, জাস্ট আমরা এই ব্যবসায়ী সমিতির একটা আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা সরকারের সাথে বার্গেনিং করি, রিহাব সদস্যদের। তো রিহাব এই সরকারের পলিসি যেগুলো রিহাবের মাস পিপুলের এগেনস্টে যাবে বা মেম্বার্সদের এগেনস্টে যাবে, সেগুলো যদি যুক্তিসম্মত হয় রিহাব সেগুলো বার্গেনিং করে, ট্যাক্স নিয়ে বার্গেনিং করে, নানান অথরিটির সাথে কথা বলে। কিন্তু রিহাব যে ওই যে আপনি 8টা কোম্পানি বারবার উল্লেখ করছেন, এই যে তাদেরকে কেন্দ্র করে ল্যান্ড পলিসি চেঞ্জ করে তা না, কিন্তু আপনার ড্যাপ ইমপ্লিমেন্টেশন ইট ওয়াজ ইম্পসিবল দ্যাট টাইম। This has got nothing to do with DAP. This has got this has got part of DAP. No, absolutely. আপনাদের প্রকল্পগুলো আগে অনুমোদিত ছিল, যারা DAP প্ল্যানার তারা তাদেরকে নিয়েই করা হয়েছে। This is a wrong information being given. এবং এইখানে রিহাব হচ্ছে নেগোসিয়েশন অথরিটি, মানে অথরিটি হিসাবে এই 8টা কোম্পানি যারা অনুমোদনের বরখেলাপ করে উন্নয়ন করেছে, তাদের পক্ষে সরকারের সাথে দর কষাকষি করে বিধিমালাটা পরিবর্তন করেছে। আরো কথা শুনবো প্রিয় দর্শক, আমাদেরকে একটা নিতে হচ্ছে বিরতি। প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন, নিয়ে নিচ্ছি মেট্রো সেম টু দ্য পয়েন্ট বিরতিতে। নিরাপত্তার গল্পটা আমরা বুঝি, আমরা বুঝি মায়ের উৎকণ্ঠা, বাবার স্বপ্ন আর সন্তানের ভবিষ্যৎ, শ্রমের মর্যাদায় দেশের সমৃদ্ধি। আমরা বুঝি নির্মাণের রসায়ন, বিশ্ববাজারে বাংলাদেশের বিশ্বমানের পণ্য, বিশ্বমানের সকল নির্মাণ সামগ্রী, সিমেন্ট, স্টিল,
ও ব্রিক্স নিয়ে 30 বছরের মেট্রোসেম পরিবার নিশ্চিত করে আপনার নির্মাণের নিরাপত্তা। নিরাপত্তার গল্পটা আমরা বুঝি নির্মাণের রসায়ন। বিশ্ববাজারে বাংলাদেশের বিশ্বমানের পণ্য, বিশ্বমানের সকল নির্মাণ সামগ্রী। সিমেন্ট, স্টিল ও ব্রিক্স নিয়ে 30 বছরের মেট্রোসেম পরিবার নিশ্চিত করে আপনার নির্মাণের নিরাপত্তা। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে। এবং যে আলাপ চলছিল, যেটা বলছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান, যে আসলে রিহাব কি এই সমস্ত ভূমিদস্যুদের সংগঠনে পরিণত হয়েছে কিনা, যে 8টা প্রভাবশালী উনি সংগঠনের কথা বলেছে। এবং আমার প্রশ্ন আরেকটু আমি জুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি আপনাকে যেটা বলতে চাই, শুধু আপনি তো বিজেপির একজন সদস্য, শুধু কি এই শহরে বিজেপির মতনই একটি অবৈধ ভবনই আছে, আর কিছু কি? না না না, হাজার হাজার আছে, এটা সত্য, এটা সত্য। আমি মানি তো, এটা আমাদের রিহ্যাবকে দোষ দিলে মানে আপনি বলছেন এই শহরে আরো তবে হাজার আমরা হাজার বলতে ভবন পারি, অবৈধ আছে। আমি আপনাকে বলি, বারবার বলে রিহ্যাব কত % বিল্ডিং করে? আপনারা ঘুরে ফিরে রিহ্যাবের আসেন, এই টোটাল শহরের 20% বিল্ডিং করে না রিহ্যাব, 80% ইন্ডিভিজুয়াল করে। আপনারা তো রিহ্যাবের, আমি বলতে পারি যে রিহ্যাবের যারা সদস্য আর প্রকৃত যারা রিনাউন্ড কোম্পানি বিজনেস করে, আমরা মনে করি আমরা তো 1 ইঞ্চিও ডেভিয়েশন করি না, করতে পারি না, নানান রেগুলেশনের জন্য। আমাদের ব্যাংক লোন নিতে হয়, আমাদের নানান সীমাবদ্ধ আছে। সে কিন্তু রিহ্যাব সদস্যরা তুলনামূলক অনেক সুন্দর বিল্ডিং বানিয়েছে এবং অনেক নিয়মকানুন মেনে করছে। কিন্তু ইন্ডিভিজুয়ালের কথা যখন ধরবেন, তখন আপনি জানতো মোহাম্মদপুরের মধ্যে যান, আপনি পুরান ঢাকার মধ্যে, বা যান আপনি রামপুরার দিকে, যেগুলো ইন্ডিভিজুয়াল বাড়িগুলো, সেগুলোর ডেভিয়েশন করে তাকে কোথায় ইন্ডিভিজুয়ালের দিকে বলছেন, তখন আমি ব্লেম করছি না, আমি ঘুরে ফিরে যে রিহ্যাবের কথা আছে, রিহ্যাবের সদস্য যারা অন্যায় করছে, কখনো রিহ্যাব যে ফেস করেনি, রাজু তুমি ভাঙতেছো কেন? রিহ্যাব বলছে তোমরা ভাঙো, অবৈধ বিল্ডিং ভেঙে দাও, অবৈধ বিল্ডিং করো। রিহ্যাব কখনো, আপনি বলছেন অনেকগুলো অবৈধ ভবন আছে, রিজওয়ানা হাসান একটা বিল্ডিং ভাঙা হয়েছে, রিহাব বলেছে হ্যাঁ ভাঙো, বলেন না ভাই একটা উদাহরণ। না আমি আরেকটু জানতে চাই, আপনি বলছেন এই শহরে হাজার হাজার অবৈধ ভবন আছে, যতটুকু আমি জানি আপনার নিজের একটা ভবন আছে যেটি এখন পর্যন্ত পুরোটা শেষ হয়নি, ওটা কেন ভবন নির্মাণ বন্ধ করা হয়েছে? কোনটা? আপনার হাতিরপুলে একটি ভবন আছে, ওইটা ল্যান্ড ওনার সাথে ল্যান্ড জটিলতা মামলা আছে, স্টে অর্ডার আছে, কোর্টে স্টে অর্ডার। এই ধরনের তো আরো অনেক ভবন আছে এই শহরে, থাকতে পারে, এটা তো থাকতে পারে। মানে আপনার নিজের ভবনটিও এখনো অসমাপ্ত করা হয়নি? হ্যাঁ, অসমাপ্ত। এটা তো ল্যান্ড ওনারের সাথে আমাদের কোম্পানির একটা ল্যান্ড রিলেটেড মামলা থেকে স্টে অর্ডার করা আছে, যার জন্য ওটা বন্ধ আছে, আর কিছু। এরকম হাজার হাজার যারা ল্যান্ড, ওইখানে আমরা রাজুকের রুলসের বাইরে 1 ইঞ্চিও জায়গা বেশি, বরঞ্চ ছেড়ে দেওয়া হচ্ছে অনেক বেশি। সৈয়দা রিজওয়ানা হাসান, আমি বলছি আপনার কাছে যেতে চাই যে বিজেপি ভবনে যখন প্রসঙ্গ এসেই যায়, তখন আমরা দেখেছি 2010-এ তো এটা আদালত নির্দেশ দিল, তারপর থেকে এতদিন পর যেটা ভাঙার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে, 25শে এপ্রিলের পর বলছে কাজটা সম্পূর্ণ করবে তারা। কিন্তু আমার প্রশ্ন যেটা হচ্ছে যে ব্যবসায়ীদের কাছে জিম্মি থেকেই কি সরকার এতদিন পর্যন্ত এই ভবনটি ভাঙতে পারেননি? এক অর্থে কি সরকার জিম্মি থাকে এইসব শীর্ষ ব্যবসায়ীদের কাছে? শীর্ষ ব্যবসায়ীদের সাথে সরকার জিম্মি থাকে কিনা বলতে পারবেন, তবে সরকারের অনেকেরই একদম সরাসরি স্বার্থ জড়িত থাকে। হ্যাঁ, যেটা আমি উদাহরণটা দিলাম, যে আপনি এখান থেকেই বুঝেন, আজকের মন্ত্রিপরিষদ মিটিংয়ে ডিটেইলড এরিয়া প্ল্যান পাশ করলাম, যেটা 9 বছর এক্সারসাইজ করে এটাকে আমরা ফাইনাল করলাম। হ্যাঁ, সেই একই মিটিংয়ে যখন আবার একটা রিভিউ কমিটি হয়ে যায়, এবং এটা হয়ই হচ্ছে যারা এই ভূমি দখল করেছে, জলাশয়গুলো ভরেছে, তাদের চিৎকার চেঁচামেচি চাপ প্রয়োগের কারণে, কাজে তাদের কাছে সরকার এক অর্থে তো অবশ্যই নতজানু হয়ে থাকে, তাদের সাথে অনেক সময় সরকারের নিজস্ব কিছু স্বার্থও থাকে। সাম্প্রতিক সময়ে আদালতে একটি মামলা করছি, সেখানে একটা ডেভেলপার কোর্টে মানে তার পত্রিকায় ছাপিয়েছে, আজকাল আবার সব ডেভেলপারেরই একটা করে পত্রিকা আর একটা করে টেলিভিশন আছে, তো সেখানে দেখি যে সে ধরেন তাকে একটা প্লট দেওয়া হয়েছে, সেই প্লটের ইনস্টলমেন্টের টাকা সে দিচ্ছে। আপনার প্লটের ইনস্টলমেন্টের টাকা আপনি কেমন করে দেবেন? আপনি ব্যাংকে জমা দেবেন। দেখা যাচ্ছে যে তিনি ইনস্টলমেন্টের টাকাটা মন্ত্রীর হাতে নিয়ে জমা দিচ্ছেন, ওটার আবার ছবি তুলে পত্রিকায় দিয়েছেন। তো এখান থেকে ইন্ডিকেশনগুলো তো আসে যে আসলে উনি প্লট পান কিভাবে, আসলে ওনার সাথে ব্যক্তিগত পর্যায়ে। আপনি যদি একটা প্লট পান, আপনি আপনার প্লটের টাকা কোথায় জমা দেবেন? ব্যাংকে দেবেন। আপনি কি মন্ত্রী মহোদয়ের হাতে গিয়ে দেবেন? তা তো আপনি দেবেন না। তারপর আবার ওটা ছবি তুলে পত্রিকায় দেবেন? তা তো করবেন না। কাজে আমি মনে করি যে আমাদের রাজনীতি অর্থনৈতিক একটা দুষ্ট অর্থনৈতিক বলয়ের কাছে তার এক ধরনের জিম্মি সে হয়ে আছে,
এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ব্যবসায়ীরাই তো আমাদের নীতি নির্ধারক। এনাম ভাইকে যদি এখন একটা কথা বলতে বলেন, এনাম ভাইকে রিহাবের বিরুদ্ধে গিয়ে, একটা ডেভেলপারের বিরুদ্ধে গিয়ে আমি যা বলি আমাকে সমর্থন করে সে বিষয়ে কথা বলবেন, মুশকিলও তো ওনার পক্ষে। উনি একটু আগে কিন্তু বসুন্ধরার বিরুদ্ধে বলেছেন, বিরুদ্ধে বলেনি, উনি পক্ষে বলেছেন যে তারা একটা খুব সুন্দর, আচ্ছা ওটা বাড্ডা হতে পারতো কিন্তু ওটা বসুন্ধরা হয়েছে। ঠিকই তো, এটা তো বলতে এখানে আবার ভালো কাজের তো প্রশংসা করা ইনকাম ক্লাসও তো ডিফার করে। আপনি আরেকটা কথা বলেন যে আমরা যা বলি সবাই তাই করি, আমরা বলি যা তা আমরা বিশ্বাসও করি না, সেটা আমরা করিও না। আমরা যা শুনি বাবা যেই কথাটা বলে সন্তান শোনে, বাবা যদি সারাদিন ভুল কথা বলে সন্তান শিখবে। তারপরে আমাদের সরকার আসার পরে আমাদের সরকার দেখেন, রাজুকের কথা বলি, রাজু কিন্তু অনেক কারেকশনে গেছে প্ল্যান পাসের ক্ষেত্রে বিশেষ করে। তারপরে আমাদের সরকার আসার ফলে দেখেন অনেক বড় বড় কাজ, এই যে আজকে বিজিএ ভবনে তালা দিয়ে দেওয়া, এটা কিন্তু আমাদের সরকারের পক্ষেই সম্ভব হয়েছে। আমাদের পক্ষেই বড় বড় ফ্লাইওভার করা সম্ভব হচ্ছে, আমাদের মেট্রো রেল করা হচ্ছে। এই যে বড় বড় কাজ, এগুলো কাজেও কিন্তু অনেক সরকারি প্রোগ্রাম হয়তো নিয়েছে কিন্তু করতে পারে না। বাট দিস গভর্নমেন্ট, আওয়ার প্রাইম মিনিস্টার ইজ সো ডিটারমিনেড যে এই ধরনের অন্যায় কাজে কোনোভাবে আমরা সহযোগিতা করব না। সেই জায়গাতে আপনাদের সবার সহযোগিতা লাগবে, বা এটা ডে ওয়ানে হয়ে যাবে তা না। কিন্তু আপনি একটু আগে বলছিলেন আপনারা যা বলেন সেটা আসলে বিশ্বাস করেন না। আমাদের অনেক বড় একজন আমি শেষ করি, আমার সঙ্গে এরকম তর্ক বিতর্ক করার পরে দেখা গেল তার বাড়িটাই হলো 3 তলা প্ল্যান পাস করে 5 তলা করা হয়েছে, তার বাড়িতে সেটব্যাক নাই। রাজুকের লোক যে পরে সেখানে, যাই হোক, আপনি যেটা বলছিলেন যে জনপ্রতিনিধিরা আপনারা যা বলেন, অর্থাৎ জনপ্রতিনিধিরা যা বলেন সেটা পারতপক্ষে বিশ্বাস করেন না। কিন্তু আমার প্রশ্নটা শেষ করতে হবে জনাব এনাম সাহেব, যে সেটা আপনারা বিশ্বাস করেন না। রাজনীতিবিদরা আপনার বিরুদ্ধে যে নানান ধরনের অভিযোগগুলো গণমাধ্যমে আসে, আপনার নিজ এলাকা থেকে শুরু করে নানান জায়গায়, যে আপনি ভূমি দখলের যে বাগমারা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে আসে, সেটা আপনি যা বলবেন সেটা কি বিশ্বাসযোগ্য? ভূমি দখল করার কি আছে? আমরা তো ভূমি ডেভেলপই করি না। আপনি নিজ এলাকাতে কখনো বাগমারাতে বহুতল ভবন নির্মাণ করেননি, কিন্তু অনেকের হিন্দুদের সম্পত্তি আপনি দখল করছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হচ্ছে, সেটাকে আপনি কি বলবেন? এটা তো আমাকে সার্টেনলি বলেন, যে কেসটা বলেন, এটা অযথা বললে হবে? তার মানে আপনি কিন্তু বলছেন যে আপনারা যা বলেন সেটা বিশ্বাস করেন না। আমি জানি না আপনি সত্যটাকে এটা আপনি অযথা বলবেন কেন? এটা কথা, এই কথা তো মিথ্যা কথা, এটা তো এরকম কোনো আমি খবরও শুনিনি। তার মানে দেশের সবচেয়ে বড় প্রথম সারির পত্রিকাগুলো মিথ্যা কথা বলে, গণমাধ্যম মিথ্যা বলে? না, কোথায় পেল? আপনি একটা কেস বলেন না, যে এই কেস, এখানে আমাকে এই ধরনের প্রশ্ন করতেছেন কেন না জেনে, অযথায়? এই ধরনের একটা কথা বলতে গেলে আপনি বলা উচিত যে এই কেসটা বলেন, অ্যান্সার করেন, আপনার আনা উচিত ছিল হাতে, না হলে এইভাবে বলা উচিত না। আমার জীবনে আমি আজকে ব্যবসায় 20 বছর, কোনো মানুষের যদি কোনো ক্ষতি করে থাকে, কোনো 100 টাকা জমি দখল করে থাকে, কালকে রিজাইন দেবো এমপি থেকে। দিস ইজ মাই চ্যালেঞ্জ টু ইউ। যদি কোনো জায়গায় কোনো পত্রিকাও বলে থাকে যে আমার অমুকের জমি দখল করছে, কালকে আমি এমপি থেকে রিজাইন দেবো। যাক, আমরা আশার কথা শুনলাম যে আপনার যে জবাবদিহিতা, আপনার যে মানে কমিটমেন্ট, সেটা এরকম ভবিষ্যতেও থাকবে, যে এইরকম জনপ্রতিনিধির এই ধরনের কমিটমেন্টই আশা করা যায়। যদিও আমরা সবসময় দেখি যে আপনি আপনার নিজ এলাকাতে নির্বাচন এলেই সবসময় যে বিরোধী পক্ষের পক্ষ নিয়ে প্রচারণা যায়, নির্বাচন কমিশন আপনাকে এলাকা ছাড়া বারবারই নির্দেশ দেয়, সেটা নিশ্চয়ই সত্যি না? যে এর আগে আমরা দেখেছি যে মাঝে মাঝে নির্বাচন কমিশন, আপনি কার্ডটা শুনেছেন এই জন্য, আমি তো জীবনে নির্বাচন কমিশনের পাইনি যে এলাকা ছেড়ে। আপনি আসলে কিছুই শুনেননি, সবটাই হয়তো গণমাধ্যম রং করিয়ে কিংবা বাড়িয়ে বলে। আপনি ভুল কথা বলছেন, অন্য কোনো এনামূল হতে পারে। আপনি এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না? নো। এবার তো স্থানীয় সরকার নির্বাচন হলো, অনেকে নোটিশ পাইছে, আমার তো আসেনি, এরকম শুনিও নি। আপনি অযথাই বলতেছেন। সৈয়দা রিজওয়ানা হাসান, আমি আপনার কাছে যেতে চাই। উনি যেটা বললেন সেটা অত্যন্ত আশার কথা, যে আসলে এই ধরনের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ আসে, উনি যেটি বললেন যে রিজাইন দিতে উনি বাধ্য এবং করে দিবেন। কিন্তু সবচেয়ে বড় কথা যে এই ধরনের জনপ্রতিনিধিরা দ্বারা সমাজকে বদলাবেন, রাষ্ট্রকে বদলাবেন, নিজ এলাকা বদলাবেন, তাদের চোখের সামনে দিয়ে যদি যারা আইন প্রণেতা এই ধরনের অনিয়ম তৈরি হয়ে যাওয়া পরিকল্পিত নগর, তাহলে সেক্ষেত্রে নাগরিক জীবন কতটা দুর্বিষহ হয়? তো আমি মনে করি যে এনাম ভাই একটা কথা ঠিক, যে এই সরকার সাহস করে বিজিএমই এটা ভাঙছে। আর সরকারের এটা না ভাই, আমি কথাটা এইভাবে বলবো না, সরকারের আবার সাহস, এটা তো সরকারের ক্ষমতা এবং কর্তব্য, তাকে তো করতেই হবে। হ্যাঁ, তবে আপনারা যেরকম 2-1টা ক্ষেত্রে, যেমন তুরাগের ক্ষেত্রে, বিজিএমই এর ক্ষেত্রে আদালতের নির্দেশের প্রেক্ষিতেই হোক আপনারা অবস্থান নিয়েছেন,
যদি এই কাজটা যেটা আপনিও বলেছেন সময়ের শুরুতেই আপনারা করতেন এবং রাজুকের উপর যদি রাজনৈতিক প্রভাবটা কম থাকতো তাহলে রাজুকও হয়তো ডেলিভার করতে পারতো। রাজুককে কেউ কিছু বলতে পারে না, কোনো সরকার রাজুককে আইনের মধ্যে আনতে পারে না, বলে যে অনলাইন আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। আমরা ভিসা অ্যাপ্লিকেশনগুলো অনলাইন সাবমিট করছি না, দেখা যাবে ওই অনলাইন সিস্টেমের মধ্যে এমন তেলেসমতি করে রাখবে যে আপনি অনলাইনে জীবনে দিতে পারবেন না। অনলাইন ওই যে আপনার প্ল্যান পাস করার বিষয়টা কিন্তু অনেক টাকা পয়সা বাণিজ্যের ব্যাপার। কাজে রাজুকের একটা শুদ্ধি অভিযান চালানো দরকার। এই সরকার আদালতের নির্দেশে হোক, গণমাধ্যমের চাপে হোক, পরিবেশ কর্মীদের চাপে হোক, দুইটা জায়গায় আমরা অন্তত ভালো কাজ করতে দেখছি। কিন্তু এই দুইটা জায়গায় যে তাদের কঠোর অবস্থান, এটাই কিন্তু শেষ কথা না। এরকম কঠোর অবস্থান আরও অনেক জায়গায় তাদের হওয়া প্রয়োজন। সে সমস্ত জায়গায় আমরা শিথিলতা দেখছি। যেমন একটু আগে আজ আমি উদাহরণ দিলাম যে 8টা হাউজিং কোম্পানিকে তাদেরকে বলে দিল ইউ আর বিং লিগ্যালাইজ, তোমাদেরকে লিগ্যালাইজ করে দেওয়া হলো। হ্যাঁ, ড্যাপ মানা ইমপ্র্যাকটিক্যাল, এটা ঠিক কথা না। তাহলে কি আধা ঘন্টা বৃষ্টি হইলে ঢাকা শহরের বিভিন্ন রাস্তা সাঁতরে পার হওয়াটা প্র্যাকটিক্যাল? হোয়াট ইজ প্র্যাকটিক্যালিটি? তাহলে এটার একটা আসলে আমাদের ডিসকাশন হওয়া উচিত, একটা ওপেন ডিসকাশন। আমি মনে করি যদি রাজনৈতিক প্রভাব মুক্ত করে দেওয়া যায়, রাজুকের ব্যবস্থাপনায় পেশাজীবীদেরকে ঢুকিয়ে দেওয়া যায়, যেটা আগে ছিল ওর বোর্ড অফ ট্রাস্টিতে, তাহলে রাজুককে একটা জনমুখী প্রতিষ্ঠানে রূপান্তর করা যাবে। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে আইন প্রয়োগ যারা করেন, শোনেন, আমি যদি আমার নেতৃত্বকে আদর্শের জায়গায় দেখি, আমি অনুসারী হিসাবে আদর্শের চর্চা করব। আমি যদি আমার নেতৃত্বকে দেখি যে আদর্শের জায়গা থেকে মারাত্মকভাবে বিচ্যুত, অনুসারীরা তখন আসলে ওই মারাত্মকভাবে যে বিচ্যুতি সেটাই কিন্তু ফলো করবে। আমি মনে করি আমাদের রাজনীতিতে সামগ্রিকভাবে তাই হচ্ছে। দুই একটা জায়গায় আসার কথা হলেও অনেক জায়গাতে সরকার প্রচণ্ড পরিমাণ শিথিল। আজকে যদি রাজুকের প্রকল্প না হয়ে পূর্বাচল হাউজিং প্রকল্প কোনো একটা বেসরকারি আবাসন প্রকল্পের হইতো, তাহলে কিন্তু পূর্বাচলের বিরুদ্ধে অনেক কথা বলতাম, অনেক প্রতিকার হয়তো আমরা পেতাম। আপনি যদি পূর্বাচল রাজুক কিভাবে বাস্তবায়ন করছে দেখবেন, আমার কাছে মনে হয় রাজুক নব্য ভূমিদস্যুর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যেখানে তার কাজ হচ্ছে ভূমিদস্যুতা নিয়ন্ত্রণ করা, সেখানে সে অন্যান্য ভূমিদস্যুদের ট্যাকটিক্স দেখে ওগুলা শিখে ওগুলা বাস্তবায়ন করছে। সে নিজেই ভূমিদস্যু হয়ে গেছে। ফলে আমার কাছে মনে হয় যে আইন বিজিএমই এবং তুরাককে যদি আমরা পজিটিভ উদাহরণ হিসেবে দিই, এটাই যেন উদাহরণ হয়, খারাপ উদাহরণগুলো যেন আমাদের একদম সময় শেষে এসেছে। আমি একটা শেষ প্রশ্ন করতে চাই, বিজিএমই ভবন যে ভাঙা নিয়ে, এই যে ডিনামাইট দিয়ে ভবন ভাঙা হবে, সেটি আসলে নিরাপত্তা এবং পরিবেশের উপরে কি ধরনের প্রভাব পড়বে এটা জানতে চাই। ডিনামাইট দিয়ে ভাঙা যে হচ্ছে না তা না, তবে এই ভবনটা যেহেতু জলাশয়ের মধ্যে, ওর মাটিটা কিন্তু এমনিতেই দুর্বল। আশেপাশের এলাকার মাটিগুলো কতটা পরিমাণ শক্ত, যখন ডিনামাইট দিয়ে ভাঙবে আশেপাশের বিল্ডিংগুলোতে কি ধরনের প্রভাব পড়বে, এবং ওই যে ভেঙে পড়লো সেটা ডিনামাইট দিয়েই ভাঙেন বা ম্যানুয়ালি ভাঙেন, ওই বর্জ্যটা আপনি কেমনভাবে ব্যবস্থাপনা করবেন, এগুলো নিয়ে আসলে বিশেষজ্ঞদের সাথে বসে একটা কনক্লুশনে আসলে ডিটেইল একটা প্ল্যান দরকার অবশ্যই আছে। ভাঙার জন্য একটা প্ল্যান পরিকল্পনা লাগবে। শুধু ভাঙার কথা বললেই হলো না, একটা পরিকল্পনা আগে দরকার যে বহুতল ভবনটা কিভাবে ভাঙা হবে। র্যাঙ্কস ভবন ভাঙতে গিয়ে 3টা শ্রমিক মারা গেছে, এটা তো আমরা কোনোভাবেই চাই না। জনাব ইমান, একদম সময়ের শেষে এসেছি। জনপ্রতিনিধি হিসেবে আপনার কাছ থেকে আমরা কমিটমেন্ট চাইবো যে আপনার জায়গা থেকে পরিকল্পিত নগরের জন্য আপনি কি করবেন। শোনেন, আমাদের সরকার একটা রাজনৈতিক সরকার। এই সরকার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্যই কাজ করছে। শুধু ঢাকা সিটি না, সারা বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এবং দেখবেন যে আমাদের সরকার সারা দেশের একটা সামগ্রিক উন্নয়ন, শুধু ঢাকা না, ধরেন খুলনাতে বন্দর করা হচ্ছে, পায়রা বন্দর করা হচ্ছে, চিটাগংয়ে বড় বড় প্রজেক্ট নেওয়া হচ্ছে, রাজশাহীতে বড় বড় প্রজেক্ট নেওয়া হচ্ছে, 100টা ইকোনমিক জোন করা হচ্ছে সারা দেশে। এবং যেইখানে যেই পটেনশিয়ালিটি আছে সেই পটেনশিয়ালিটিকে কাজে লেগে সেই ধরনের ইন্ডাস্ট্রিয়াল সিটি করা হচ্ছে। এবং সর্বোপরি আমাদের এই সরকারের আরেকটি সফলতা যে আসতেছে সেটা হচ্ছে ল্যান্ড ইউজ পলিসিটা করা হচ্ছে। ইতিমধ্যে আমাদের এরিয়ার সার্ভেটা করা হচ্ছে, অনেক জেলা হয়ে গেছে। সেটা যখন হয়ে যাবে তখন কোন জায়গায় কৃষি জমি, কোন জায়গায় আমাদের আরবান হবে, কোন জায়গা দিয়ে রাস্তা হবে, কোন জায়গায় হাইরাইজ বিল্ডিং হবে, এটা সেটেল হয়ে যায়। তখন একটা ল্যান্ড ইউজ পলিসি করা যায়। এরপরে যত্র বিল্ডিং করার সুযোগ থাকবে না। সেটা কিন্তু এই সরকার ইমিডিয়েটলি এটা বাস্তবায়ন করবে। কিন্তু আরেকটু জানতে চাচ্ছি এই যে কাজটি এগিয়ে সবসময় যাচ্ছে। যে কোনো ধরনের বড় বড় অবৈধ স্থাপনা কিংবা যে কোনো অন্যায় সবসময় কি বিভিন্ন রেজওয়ানা হাসানদের মতো সংগঠনগুলো কি সরকারকে চোখে আঙ্গুল দিয়ে শুধুমাত্র দেখাবে, কিংবা গণমাধ্যম আপনাদের দায় থেকে আপনারা নিজেরা কবে
চোখ খুলে দেখবে, এটাই তাহলে তো আর এগুলো আমাদের ভাবতে হয় না, আপনাদের আমি ভাবনাই। বলছিলাম যে আমাদের প্রত্যেকেরই সচেতন হতে হবে, একজন ইন্ডিভিজুয়ালকেও চিন্তা করতে হবে আমি শহরে বাস করব, আমি এই শহরে বিল্ডিং বানায় বাস করবো, সুতরাং এই বিল্ডিং আমার এই জায়গাটা যেন সুন্দর। আজকে এক ভদ্রলোক এসে বলছে আমার এই 2 কাঠার উপর একটা বিল্ডিং করতে হবে, তো আমি বললাম 2 কাঠার উপর যদি বিল্ডিং করেন, রাজুকের নিয়ম মেনে করেন, তাহলে এত সাইজের বিল্ডিং হবে, সেটা কমফোর্টেবল হবেই না আটল। আর যদি রাজুকের নিয়ম না মেনে করেন, তো সারা জীবন আপনি অশান্তিতেই থাকবেন। তো অশান্তিতে বাস করবেন না শান্তিতে করবেন, আপনি ডিসাইড করেন। তো ইন্ডিভিজুয়াল পার্সনকেও চিন্তা করতে হবে যে আমি শান্তিতে থাকতে চাই, আমি ন্যায়ের পথে থাকতে চাই, আইন মেনে চলতে চাই। তো সেটার জন্য কিন্তু প্রত্যেকেরই দায় আছে, শুধু যে সরকারের দায়, সরকার একার পক্ষে, সরকারের অবশ্যই পলিসি দিবে। এখন সবাই যদি আইন ভঙ্গ করতে থাকেন, যে সরকার তখন তো যদি ফোর্স করে, তখন তো সবাই আবার ক্ষতিগ্রস্তই হবে। আমার কথা যে না, আইনটা আসলে ভাঙে কারা? আইনটা তো প্রভাবশালীরাই ভাঙে, সাধারণ মানুষ তো আর ওই আইনটা ভাঙছে না। সাধারণ মানুষ তো ভাঙতেছে না, যারা প্রভাবশালী তারা যে ভাঙতেছে, সেই প্রভাবশালীদেরকেও ভাবতে হবে যে তার যে প্রভাব খাটায় যে করতেছে সেই তো ভালো থাকতে পারবে না। সুতরাং আইন তাকে মানতে হবে। আজকে যেটা বিজিএমএ ভবন যদি ভাঙা হচ্ছে বা এটা আউট হয়ে গেল, তো এই যে একটা সংগঠন তো একটা ক্ষতিগ্রস্ত হলো, আর্থিক ক্ষতিগ্রস্ত হলো, বা একটা ন্যাশনালি একটা অ্যাওয়ারনেস আসলো যে এত বড় শক্তিশালী সংগঠনের বিল্ডিংও ভাঙতে পারে সরকার, চাইলে ভাঙা যায়। তো সুতরাং এটা একটা এক্সাম্পল, এবং এর দ্বারা আমার মনে হয় যে অনেকটাই কারেকশন হবে, আমি বিশ্বাস করি। সোমা, আমার একটা শেষ মন্তব্য ছিল। আমার কাছে মনে হয় কি যে আইন প্রয়োগটাকে যদি আমাদের অভ্যাসে পরিণত করতে হয়, তাহলে ব্যবসার থেকে রাজনীতি আর রাজনীতি থেকে ব্যবসাকে একটু আলাদা করতে হবে। ব্যবসায়ীরা রাজনীতি করবেন না তা আমি বলছি না, তাদের ব্যবসার ক্ষেত্র আর তাদের রাজনীতির ক্ষেত্র যেন এক না হয়ে যায়, এটা একটা খুবই জরুরি বিষয় হিসেবে বাংলাদেশে ইমার্জ করছে। পারফেক্ট। যদি এই প্রসঙ্গে আমি বলতে চাই, এটাও যদি উনি ঠিক বলে থাকে তাহলে আপনার কি হবে? আপনি তো দুটোই। আমি বলি আপনাকে, এটা রেকর্ড করার জন্যই বলছি যে আমি এমপি হওয়ার পরে আমার কোম্পানির যেগুলো প্ল্যান পাস হয় রাজুকে, আমি জীবনে যাইনি। এই 9-11 বছরে আমি রাজুকে প্ল্যান পাসের জন্য একটা ফোনও করিনি। পলিটিক্স, আমাদের রাজনীতিবিদরা মানে অনেক বিজনেসম্যানেরাই পলিটিক্স করেন, কারণ আমাদের সাকসেস ইন বিজনেস, সাকসেস ইন পলিটিক্স অলসো, বিকজ না হলে আমরা রাজনীতিতে আসলাম কেন? মানুষ তো আমাদের ভোট দিয়েই নিয়ে আসছে। সুতরাং আমাদের বাংলাদেশে না, পৃথিবীর বড় বড় দেশে দেখেন অনেক বিজনেসম্যানেরা পলিটিক্সে ভালো করতেছে। তো সুতরাং এইভাবে মানে জেনারেলাইজ করে দেওয়া উচিত না যে বিজনেসম্যানেরা পলিটিক্স করতে পারবে না, বিকজ বিজনেসম্যানেরা করতে পারবে, কিন্তু ব্যবসায়ীরা অবশ্যই রাজনীতি করবে, কিন্তু রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই তো নিয়ন্ত্রণ যেন ব্যবসায়ীরা রাজনীতিকে না করে, প্রশ্নই আসে না, এটা তো পারবেই না, এটা আসেই না, এটা কিভাবে পারবে? সেটা অবশ্য আরেকটা ডিবেটের বিষয়, কিভাবে করে কিংবা কিভাবে পারবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ মেট্রোসেম টু দ্য পয়েন্ট আসবার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং মেট্রোসেম টু দ্য পয়েন্ট দেখবার জন্য আরও একবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সকলকে শুভরাত্রি। নিরাপত্তার গল্পটা আমরা বুঝি, আমরা বুঝি মায়ের উৎকণ্ঠা, বাবার স্বপ্ন আর সন্তানের ভবিষ্যৎ, শ্রমের মর্যাদায় দেশের সমৃদ্ধি। আমরা বুঝি নির্মাণের রসায়ন, বিশ্ববাজারে বাংলাদেশের বিশ্বমানের পণ্য, বিশ্বমানের সকল নির্মাণ সামগ্রী। সিমেন্ট, স্টিল ও ব্রিক্স নিয়ে 30 বছরের মেট্রোসেম পরিবার নিশ্চিত করে আপনার নির্মাণের নিরাপত্তা। নিরাপত্তার গল্পটা আমরা বুঝি, আমরা বুঝি নির্মাণের রসায়ন, বিশ্ববাজারে বাংলাদেশের বিশ্বমানের পণ্য, বিশ্বমানের সকল নির্মাণ সামগ্রী। সিমেন্ট, স্টিল ও ব্রিক্স নিয়ে 30 বছরের মেট্রোসেম পরিবার নিশ্চিত করে আপনার নির্মাণের নিরাপত্তা।